যশোরে পিতা জিয়াউর রহমানের স্মৃতিবাহী খালের পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি। দেশে কমছে জ্বালানি তেলের ভোগান্তি, বাড়ছে সরবরাহ। আগামী সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং অর্ধেক কমে যাবে, আশ্বাস মন্ত্রীর। মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সরকারের। ৩০ এপ্রিলের পর সারা দেশে অভিযান, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্টের। তেহরান চাইলে আলোচনার জন্য যোগাযোগে রাজি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে ৫ আগস্টের মতো জবাব দেবে জনগণ। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। উন্নয়নের স্বার্থে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রহমান, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল, সঙ্গে ছিলেন যশোর প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর। বাবার কাটা খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোর জেলার শার্শা উপজেলার উলসি থেকেই খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন জিয়াউর রহমান। এবার সেই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান। উলসি থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা জিয়া খাল নামেও পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ৪ কিলোমিটার খাল পুনর্খননের মাধ্যমে ১৪০০ টন বেশি খাদ্যশস্য উৎপাদন হবে, ৭২,০০০ মানুষের উপকার হবে, ৩,০০০ বৃক্ষরোপণ করা হবে। সবাই মিলে চেষ্টা করলে ভালো থাকা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত ৫০ বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা ১৯৭১ সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ ৫০ বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। সরকার প্রধান বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে যদি আমাদের শপথে, আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ ৫ তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। শার্শায় উলসি খাল পুনর্খনন কাজ উদ্বোধনের পর হরিণাবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে দেশের প্রাচীনতম যশোর পাবলিক লাইব্রেরি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে ঈদগাহ মাঠের জনসভায় আসেন সরকার প্রধান। তারেক রহমান জানান, সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু ও উপবৃত্তি দেয়া হবে। স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড দেয়া হবে মা বোনদের। এরই মধ্যে কৃষকদের কার্ড দেয়া হচ্ছে। কলকারখানা চালু করা হবে। ইমাম সহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতা দেয়া শুরু হয়েছে। আমরা যেটি সিদ্ধান্ত জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, টিকিট বিক্রি করতে চায় না বিএনপি, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে ১২ তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়, এবং সেই জন্যই দেখেছেন
বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে, তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। জনগণের লুণ্ঠিত অর্থ বিদেশ থেকে ফেরত আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়াবে, তবে জনগণের কল্যাণেই কাজ করবে বিএনপি। জনমুখী কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান, নির্বাচিত হয়ে বিএনপি দল হিসেবে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু জনগণকে দেয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। আগামী দিনে সরকারের এ সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে জনগণকে পাশে চাইলেন তারেক রহমান। তিনি বললেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঈদগাহ ময়দান, যশোর। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন কমে আসায় কিছুটা স্বস্তি গ্রাহকদের। বাইক চালকরা গড়ে 20 থেকে 30 মিনিটে তেল সংগ্রহ করতে পারছেন, তবে প্রাইভেট কারের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগছে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের গ্রাহকরাও। জ্বালানি সংগ্রহের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ায় তেল সংগ্রহে তাদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। অনেকে সিরিয়াল দিয়েছেন রাত থেকেও। গত কয়েকদিন ধরে সেই দৃশ্য বদলাতে শুরু করেছে। এখন 20 থেকে 30 মিনিটের অপেক্ষায় তেল সংগ্রহ করতে পারছেন মোটরবাইক চালকরা। এখন আগের থেকে সিরিয়ালটা কিছুটা কম হয়েছে এবং আমরা তেল এখন পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আজকে আমার বেশি লাগেনি, 20 মিনিট 22 মিনিট এরকম লাগছে। এতদিন অনেক ভোগান্তি ছিলাম এবং অনেক লম্বা সময়ের তেল পাইনি বা পাইছি কিন্তু কম। অনেক বাইকার অনেক রিজার্ভ করতো, এখন তারাও যে রিজার্ভ করতেছে ওগুলা চালাইতেছে, এখন লাইনে আসতেছে, ওই জন্য ধারণা কিছু কমছে লাইন। তবে প্রাইভেট কারে তেল নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে পাম্প ভেদে 1 থেকে 2 ঘন্টা। বর্তমান তেলের সংকটটা অনেকটাই কমে আসছে। এখন ধীরে ধীরে আস্তে আস্তে তেল পাওয়া যাচ্ছে, লম্বা সিরিয়াল থাকে না, রাস্তায় জ্যাম থাকে না। আজকে আমি সিরিয়াল দিয়েছি 9:30, এখনই পাইলাম। কয়েকদিন আগে খুব চাপ ছিল, তার থেকে একটু চাপ কমছে, আগের থেকে একটু কম। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি তেলের বরাদ্দ বেড়ে যাওয়ায় সুফল পেতে শুরু করেছেন গ্রাহকরা। মানে এখন তেলও বেশি পাইতেছি, গাড়ি চাপও কম, গাড়ি চাপ থাকে না, রাত্রে গাড়ি আয় না, দিনে কিছু যা গাড়ি আয়, যেমন আগে 13.5, এখন 18 পাই, 18,000 লিটার। এদিকে ডিপো থেকে রাজধানীর কয়েকটি পাম্পে সময় মতো তেল না পৌঁছানোয় বিক্রি বন্ধ থাকতেও দেখা গেছে। এভাবে সরবরাহ বিঘ্নিত হলে তার বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহে দেশে বিদ্যুতের লোডশেডিং অর্ধেক কমে যাবে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে 4র্থ চায়না বাংলাদেশ নবায়ন জগৎ জ্বালানি শীর্ষক ফোরামে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে বিপর্যয় তৈরি করে গেছে, এই সরকারকে তার খেসারত টানতে হবে। বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সোলার উৎপাদিত বিদ্যুৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী জানান, আগামী 5 বছরে এ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। 30 এপ্রিলের পর এ বিষয়ে জোরালো অভিযান চালানো হবে। সংসদে 71 বিধিতে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে জেনারেল আবেদিন ফারুকের এক নোটিশের ওপর দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবৈধ সীসা লাউঞ্জগুলো নাম ঠিকানা পরিবর্তন করে পুনরায় যাতে কার্যক্রম চালাতে না পারে সেজন্য কঠোর আইনি তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এদিকে আরেক নোটিশের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব জানিয়েছেন,
জানিয়েছেন, হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের কারণে প্রাণহানি কমাতে কৃষক এবং জেলেদের সুরক্ষায় একাধিক উদ্যোগ জোরদার করেছে সরকার। সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নোটিশের জবাবে তিনি জানিয়েছেন, সচেতনতা বাড়ানো, সাইরেন স্থাপন, তালগাছ রোপণ এবং বজ্র নিরোধক টাওয়ার বসানোর মাধ্যমে ঝুঁকি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। নির্বাচন ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা। হামের প্রকোপ মোকাবেলায় বিভিন্ন স্কুলে এবং এলাকা ভিত্তিক ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এদিকে সোমবার হাম ও উপসর্গে মারা গেছে 5 জন। হামের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী মোট 1,78,40,536 জন শিশুকে টিকা দেওয়া হচ্ছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রগুলোতে টিকার ডোজ নিচ্ছে শিশুরা। এদিকে হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে অনেক শিশু। টিকাদান কর্মসূচির পাশাপাশি বাড়তি রোগী নিয়ন্ত্রণে প্রয়োজনে অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবার জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিশ্রুতি দেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সবকিছু করবে রাশিয়া। বুধবার রাশিয়ায় সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন পুতিন। আগের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ইরানও এবার হরমুজ প্রণালী আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে। এর আগে তেহরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়লেও এখনও সংকট কাটেনি। আলোচনা পর্যালোচনার মধ্যেই উভয় পক্ষ একে অপরকে হামলা পাল্টা হামলার হুমকি অব্যাহত রেখেছে। এতেই প্রশ্ন উঠেছে, আলোচনার সমাধান না হলে আবারও কি সংঘাতে জড়াবে তেহরান ওয়াশিংটন? শান্তি চুক্তিতে একটি সমাধান খুঁজতে ইরানের প্রতিনিধিরা কখনো পাকিস্তান আবার কখনো রাশিয়া সফরে ব্যস্ত। 48 ঘন্টার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির 2 বার পাকিস্তান সফরের ঘটনাও ঘটছে একটিমাত্র সমাধানের আশায়। ফোনালাপ ও সরাসরি বৈঠকে হচ্ছে না কোনো সুরাহা। এ পরিস্থিতিতে তেহরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে দরজা খোলা আছে, ইরানের প্রতিনিধিরা চাইলে সরাসরি ওয়াশিংটনে যেতে পারে অথবা ফোন কলের মাধ্যমে আলোচনা চালাতে পারে। এর মধ্যেই হরমুজ প্রণালী আবারও চালু এবং যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান। তবে ওই শর্তগুলোর মধ্যে পরমাণু নিয়ে আলোচনার বিষয়টি স্থগিত রেখেছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী পরমাণু নিয়ে আপাতত আলোচনা চায় না ইরান। তবে কি শর্তে হরমুজ প্রণালী আবার চালু করবে এবং যুদ্ধ শেষ হতে পারে তার বিস্তারিত উল্লেখ করেনি মার্কিন সংবাদ মাধ্যমটি। এদিকে যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে আবারও বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার হত্যা করেছে অন্তত 14 লেবানিজ নাগরিককে। আত্মরক্ষার কথা জানিয়ে পাল্টা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 16 বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল 1।
সোমবার সন্ধ্যে 6:57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচারে ফিরেছে এই প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সোমবার রাতে গুলশানে অনুষ্ঠান আয়োজন করে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। এই সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়। বিএনপি জামায়াত জোট সরকারের সময় 2006 সালের 24 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল ওয়ান। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এটি প্রতিষ্ঠা করেন। 2010 সালের 27 এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। নতুন করে সম্প্রচারে ফিরে আসা উপলক্ষে বিশেষ আয়োজন করে চ্যানেলটি। অংশ নেন মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা। চ্যানেলটির জন্য শুভকামনা জানিয়েছেন সবাই। আমরা প্রত্যাশা করব যে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। চ্যানেল ওয়ান সেই বিষয়টাকে সামনে রেখে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার মধ্য দিয়ে তারা জনগণের কথাগুলোকে সামনে আনবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং অপতথ্যের হাত থেকে দেশকে সুরক্ষার বিষয়ে কাজ করছে সরকার। সকালে তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের তথ্য জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ভুল তথ্য এবং অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। তিনি আরও জানান, মিডিয়া কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে, যেখানে পলিসি সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য সহায়তা নেওয়া হবে তাদের থেকে। তথ্যমন্ত্রী জানান, একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার। আমরা এখন একটা চ্যালেঞ্জ মিডিয়া সিচুয়েশনের মধ্যে আছে সারা পৃথিবী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ। এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি, এটাই ছিল মূলত আলোচনার বিষয়। তারা বেশ আন্তরিকতার সঙ্গে আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিশন ফর মিডিয়া কীভাবে কাজ করে এবং আমাদেরকে তারা এখানে একটা মিডিয়া কমিশন গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের সরকার ঘোষণা করেছি আমরা, সেই কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে নৈতিক সহযোগিতা করবেন। বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে প্রতিপক্ষ দল চায় নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের সবচেয়ে উদারতম জাতীয়তাবাদের রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয়ের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, ছাত্রদল নিজ পরিচয়ে রাজনীতি করলেও বিপরীত পক্ষে রাজনৈতিক পরিচয় এখনো অজানা। বাক স্বাধীনতার নামে অশ্লীলতা এবং প্রোপাগান্ডা ছড়ানোর সমালোচনা করেছেন মাহাদি আমিন। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়ার মধ্য দিয়ে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেতা শেরেবাংলা একে ফজলুল হককে স্মরণ করল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী উপদেষ্টা বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যথাযোগ্য মর্যাদায় এই মহান নেতার স্মৃতিচিহ্ন রক্ষা করবে বিএনপি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শিক্ষা বিস্তার, কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক। মহান এই নেতার 64তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের দুই সিনিয়র নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মহান এই নেতার অবদান আরও বেশি আলোচনা করতে হবে, তার স্মৃতিচিহ্নও রক্ষা করা হবে। তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। একটু আগে তার পরিবারের সদস্যরা বলছিলেন যে চাখারে তার যে গেট ছিল শেরেবাংলা তোরণ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে সেখানে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে। বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে।
আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে। শেরে বাংলায় কে ফজলুল হকের পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যে শেরে বাংলাকে ফজলুল হককে তেমনভাবে কিন্তু স্মরণ করা হচ্ছে না, তার স্মৃতিটা কিন্তু একদম বাংলার মাটির থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। যদিও আমি বিশ্বাস করি বাংলার মাটি কখনোই তাকে ভুলবে না, কিন্তু আমি এই সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব যাতে শেরে বাংলাকে স্মরণ করে সামনে এগিয়ে যায় ইনশাল্লাহ। সমাধি প্রাঙ্গণে আলোচনা সভার ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মানহানি মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত। মানহানি মামলা গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে সোমবার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে। দেশে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অভিভাবকদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা। ভর্তির ক্ষেত্রে থাকছে জিপের ভিত্তিতে প্রয়োজনীয় স্কলারশিপ সুবিধা। স্প্রিং সেমিস্টার ২০২৬ সেশনে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে ইউডা আয়োজন করেছে সপ্তাহব্যাপী ভর্তি মেলা। চলবে ৪ মে ২০২৬ পর্যন্ত। ছুটির দিনগুলোতেও ভর্তি কার্যক্রম চলমান থাকছে। মেলায় বরাবরের মতো অভিভাবকের আয় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি এবং মাসিক টিউশন ফি নির্ধারণের সুযোগ দিচ্ছে ইউডা। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। উদ্বোধন শেষে বলেছেন তিনি, ইউডা শিক্ষাকে বাণিজ্যিক পণ্য মনে করে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিশ্ববিদ্যালয় পরিচালিতও করে না। ভর্তি মেলায় এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন জিপে 5 প্রাপ্তদের জন্য থাকছে টিউশন ফিতে ১০০% ছাড়। উভয় পরীক্ষায় জিপে 5 প্রাপ্তদের জন্য মওকুফ 50%, আর সাধারণ জিপে প্রাপ্তদের জন্য 20% ছাড় দিচ্ছে ইউডা। এছাড়াও স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীর জন্য থাকছে ভর্তি ফিতে 50% ছাড়। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সচিব প্রফেসর মুনির আহমেদ। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ইফফাত কায়েস চৌধুরী, ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক সহ সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। যশোরে পিতা জিয়া রহমানের স্মৃতিবাহী খালের পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি। দেশে কমছে জ্বালানি তেলের ভোগান্তি, বাড়ছে সরবরাহ। আগামী সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং অর্ধেক কমে যাবে, আশ্বাস মন্ত্রীর। মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা। সরকারের 30 এপ্রিলের পর সারা দেশে অভিযান, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্টের। তেহরান চাইলে আলোচনার জন্য যোগাযোগে রাজি প্রেসিডেন্ট ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।